মুসলমান তাদেরই যারা ধর্মে বিশ্বাস করে। তো আমাকে তাড়িয়ে কি বামফ্রন্ট সরকার ভালো কাজ করেছে? হঠাৎ করে আমি শুনি তিনি আমার বই ব্যান করেছেন। মুসলমানদের কোনো আন্দোলন হয়নি দ্বিখণ্ডিত ব্যান করার জন্য। বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম আমরা চাই না। এখন মুসলিম মৌলবাদের বিরুদ্ধে আমি বেশি বলি কারণ আমি এই মৌলবাদ সম্পর্কে জানি। আমার খুবই ভালো লাগছে, আপনাদের সবাইকে ধন্যবাদ। 2007 সালের নভেম্বর তসলিমা নাসরিনকে ঘিরে বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা কলকাতা। রাস্তা অবরোধ হয়েছিল, গাড়িতে আগুন লাগানো হয়েছিল, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছিল। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল যে কলকাতার রাস্তায় সেনাবাহিনী নামাতে হয়েছিল। তার পরদিনই শহর থেকে সরিয়ে দেওয়া হয় বাংলাদেশের নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে। তারপর কেটে গিয়েছে 18 বছর 8 মাস 10 দিন। আজ 31শে জুলাই 2026 আবার কলকাতায় ফিরেছেন তসলিমা। সকালে লাল পাড় সাদা শাড়ি পরে নিজের একটি ছবি প্রকাশ করে লিখেছিলেন, আজিয়ে প্রভাতে কলিকাতা অভিমুখে যাত্রা করিলাম। দুপুরে কলকাতায় পৌঁছেছেন তিনি। যে শহরকে নিজের ঘর মনে করতেন, যে শহর থেকে একদিন তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, প্রায় 19 বছর পর সেই শহরেই আবার পা রাখলেন তসলিমা নাসরিন। আমার খুবই ভালো লাগছে, আপনাদের সবাইকে ধন্যবাদ। কিন্তু কেন তাকে কলকাতা ছাড়তে হয়েছিল? 2007 সালের 21শে নভেম্বর ঠিক কি ঘটেছিল? আর আজকের এই প্রত্যাবর্তন কি শুধুই একজন লেখকের ঘরে ফেরা, নাকি পশ্চিমবঙ্গের বদলে যাওয়া রাজনীতিরও একটি প্রতীক? এই কাজটা আমি খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করছিলাম। মুসলমানদের মধ্যে বিজ্ঞান মনস্কতা, ধর্মনিরপেক্ষতা, নারীর সমান অধিকার, তারপর বাক স্বাধীনতা, এইসবের সচেতনতা আনা, এগুলো কিন্তু খুব জরুরি ছিল। তো আমাকে তাড়িয়ে কি বামফ্রন্ট সরকার ভালো কাজ করেছে? আজকের প্রতিবেদনে আমরা ফিরে দেখব সেই ইতিহাস। আগে বর্তমান সফরের বিষয়টি বলে নেওয়া যায়। 1 আগস্ট সন্ধ্যায় কলকাতার রবীন্দ্র সদনে একটি মৌলবাদ বিরোধী সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন তসলিমা নাসরিন। সেকুলার মিশন, পশ্চিমবঙ্গের জন্য এবং হিউম্যান রাইটস বিয়ন্ড ফ্রন্টিয়ার্স, এই 3টি সংগঠন যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করেছে। সেখানে তসলিমাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। নিজের কবিতা পাঠ করার পাশাপাশি নির্বাসনের অভিজ্ঞতা, মত প্রকাশের স্বাধীনতা এবং ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে নিজের অবস্থান নিয়েও কথা বলার কথা রয়েছে তার। আয়োজকদের প্রাথমিক তালিকায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের নাম রয়েছে। তবে কারা শেষ পর্যন্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তা অনুষ্ঠান শুরুর আগে নিশ্চিত হবে। প্রকাশিত সফরসূচি অনুযায়ী 2 আগস্ট কলকাতার সাহিত্যিক এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে তসলিমার আলাপচারিতার সম্ভাবনা রয়েছে। 3 আগস্ট তার ফিরে যাওয়ার কথা, অর্থাৎ এটি স্থায়ী প্রত্যাবর্তন নয়। তবু প্রায় 19 বছর ধরে যে শহরে তিনি পা রাখতে পারেননি, সেখানে কয়েকদিনের জন্য হলেও ফিরে আসার ঘটনাটি রাজনৈতিক এবং সাংস্কৃতিক দুই দিক থেকেই তাৎপর্যপূর্ণ। 1993 সালে প্রকাশিত তার উপন্যাস লজ্জা তসলিমাকে আন্তর্জাতিক পরিচিতি দেয়। বাবরি মসজিদ ধ্বংসের পর বাংলাদেশে একটি হিন্দু পরিবারের ওপর নেমে আসা সাম্প্রদায়িক নির্যাতন এবং নিরাপত্তাহীনতা ছিল উপন্যাসটির পটভূমি। ধর্মীয় গোঁড়ামি, নারীর অধিকার, পিতৃতন্ত্র এবং সংখ্যালঘু নির্যাতন নিয়ে তসলিমার বিভিন্ন লেখার বিরুদ্ধে বাংলাদেশে আন্দোলন শুরু হয়। তাকে হত্যারও হুমকি দেওয়া হয়। 1994 সালে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন তসলিমা। এরপর ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন দেশে থেকেছেন, সুইডেনের নাগরিকত্ব পেয়েছেন। কিন্তু ভাষা ও সংস্কৃতির কারণে কলকাতার প্রতি তার আলাদা টান ছিল। 2004 সালে ভারত সরকার তাকে পুনর্নবীকরণযোগ্য রেসিডেন্স পারমিট দিলে তিনি কলকাতায় বসবাস শুরু করেন। রওডন স্ট্রিটের ফ্ল্যাট, কলেজ স্ট্রিট, বইমেলা, বাংলা সংবাদপত্রের নিয়মিত লেখা এবং শহরের সাহিত্যিক সাংস্কৃতিক পরিমণ্ডল, সব মিলিয়ে কলকাতা তার কাছে নির্বাসনের মধ্যে একটি নতুন ঘর হয়ে উঠেছিল। তসলিমা একাধিকবার বলেছেন, ঢাকা তার জন্মভূমি হলেও কলকাতা তার সাংস্কৃতিক স্বদেশ। কিন্তু কলকাতার সঙ্গে সেই সম্পর্কের মধ্যেই শুরু হয়েছিল নতুন বিতর্ক। 2003 সালে প্রকাশিত হয় তসলিমার আত্মজীবনীমূলক বই দ্বিখণ্ডিত।
বইটির কিছু অংশ ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এই অভিযোগ ওঠে। 2003 সালের 18 নভেম্বর একটি মানহানি মামলায় কলকাতা হাইকোর্ট বইটির প্রকাশ ও বিক্রির ওপর অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করে। তার 10 দিন পরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা দেখিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার বইটি নিষিদ্ধ করে। হঠাৎ করে আমি শুনি তিনি আমার বই ব্যান করেছেন 2003 সালের শেষের দিকে। মানে এত ভালো সম্পর্ক, যখন প্রতিবার এলেই তার সঙ্গে দেখা করি, হ্যাঁ, তার জন্য বই নিয়ে আসি, বই দিই, তিনি আমার সঙ্গে শিল্প সাহিত্যের কথা বলেন, এত ভালো। জ্যোতিবাবু আমাকে ডেকেছেন, তার বাড়িতেও আমি গেছি, দীর্ঘক্ষণ কথা হয়েছে, হ্যাঁ। তো আমার বই ভালোবাসেন, আমার বইগুলো দিয়েছিলাম। তো হঠাৎ করে কি হলো, হঠাৎ করে তিনি আমাকে বললেন 25 জন বুদ্ধিজীবী নাকি তার কাছে গিয়ে বলেছেন এই বইটা ব্যান করতে হবে। তা আমি তো কোনো মুসলমানদের কোনো আন্দোলন হয়নি দ্বিখণ্ডিত ব্যান করার জন্য। সরকারের সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ করা হয়। 2005 সালের সেপ্টেম্বরে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের নিষেধাজ্ঞা খারিজ করে দেয়। আদালতের বক্তব্য ছিল, ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্য প্রমাণিত হয়নি। কিন্তু আদালতে নিষেধাজ্ঞা উঠে গেলেও রাস্তায় তসলিমার বিরোধিতা থামেনি। 2006 সালে কলকাতার টিপু সুলতান মসজিদের তৎকালীন ইমাম নূর উর রহমান বরকতি তসলিমার মুখে কালি লাগানোর জন্য পুরস্কার ঘোষণা করেন। 2007 সালের অগস্টে হায়দ্রাবাদে একটি বই প্রকাশের অনুষ্ঠানে তসলিমার ওপর শারীরিক হামলাও হয়। আর 3 মাস পর পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে এই কলকাতায়। তারিখটা ছিল 21 নভেম্বর 2007। অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামের ডাকা আন্দোলনে দুটি বিষয় সামনে রাখা হয়েছিল। প্রথমত নন্দীগ্রামের হিংসার প্রতিবাদ, আর দ্বিতীয়ত তসলিমা নাসরিনের ভারতীয় ভিসা বাতিল করে তাকে দেশ থেকে বের করে দেওয়ার দাবি। মিছিল শুরু হওয়ার পর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মধ্য পূর্ব কলকাতার বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করা হয়, পুলিশের দিকে ইঁট এবং বোতল ছোড়া হয়, গাড়িতে আগুনও লাগানো হয়, ভাঙচুরের ঘটনাও ঘটে। পার্ক সার্কাস, তপসিয়া, তিলজলা, মৌলালি, শিয়ালদহ এবং সংলগ্ন এলাকার জনজীবন প্রায় থমকে যায়। পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত 50 জন আহত হন। 200-র বেশি মানুষকে আটক করা হয়েছিল বলে তৎকালীন সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরিস্থিতি সামাল দিতে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার সেনাবাহিনীর সাহায্য চায়। কলকাতার কয়েকটি স্পর্শকাতর এলাকায় সেনাবাহিনী ফ্ল্যাগ মার্চ করে, জারি করা হয় কারফিউ। একজন লেখকের উপস্থিতির বিরোধিতা থেকে শুরু হওয়া আন্দোলন সামলাতে কলকাতার রাস্তায় সেনাবাহিনী নামানোর ঘটনা পশ্চিমবঙ্গের রাজনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাসে গভীর দাগ রেখে যায়। পরদিন 22 নভেম্বর নিরাপত্তা ও আইন শৃঙ্খলার যুক্তিতে তসলিমাকে কলকাতা থেকে সরিয়ে জয়পুরে পাঠানো হয়। সেখান থেকে তাকে দিল্লির একটি গোপন নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়। তসলিমার অভিযোগ ছিল, সেখানে তার চলাফেরা এবং পরিচিতদের সঙ্গে সাক্ষাতের ওপর কঠোর নিয়ন্ত্রণ ছিল। প্রায় 4 মাস নিরাপত্তা বেষ্টনীতে থাকার পর 2008 সালের মার্চে ভারত ছেড়ে ইউরোপে চলে যান তিনি। পরবর্তী সময়ে আবার ভারতে ফিরে আসেন। দীর্ঘমেয়াদী রেসিডেন্স পারমিট নিয়ে দিল্লিতে বসবাস শুরু করেন। কিন্তু কলকাতায় আর ফিরতে পারেননি তিনি, অন্তত আজকের আগে পর্যন্ত। 2011 সালে পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হয়েছিল। বামফ্রন্টের জায়গায় ক্ষমতা এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। কিন্তু তাতেও তসলিমার কলকাতায় ফেরার পথ খোলেনি। এখানে একটি বিষয় স্পষ্ট করে বলা প্রয়োজন, তসলিমার পশ্চিমবঙ্গে প্রবেশের ওপর কোনো প্রকাশ্য আদালত ঘোষিত অথবা বিধিবদ্ধ নিষেধাজ্ঞা ছিল না। কিন্তু নিরাপত্তা এবং সম্ভাব্য অশান্তির আশঙ্কায় তার প্রত্যাবর্তনকে কোনো সরকারই কার্যত উৎসাহ দেয়নি। 2012 সালের কলকাতা বইমেলায় তার আত্মজীবনী নির্বাসনের নির্ধারিত প্রকাশ অনুষ্ঠান প্রতিবাদের হুমকির মুখে বাতিল করে দেওয়া হয়। 2013 সালে তসলিমার লেখা বাংলা টেলিভিশন সিরিয়াল দুঃসহবাস এর সম্প্রচারও অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়। সিরিয়ালটির নির্মাতাদের দাবি ছিল এর বিষয় নারীর ক্ষমতায়ন, কোনো ধর্ম নয়। তারপরেও কয়েকটি সংগঠনের আপত্তি এবং অশান্তির আশঙ্কার কথা সামনে আসে, বন্ধ হয়ে যায় সিরিয়াল। তসলিমার দাবি, কলকাতায় ফেরার আগ্রহ তিনি একাধিকবার প্রকাশ করেছিলেন, কিন্তু কোনো ইতিবাচক ফল পাননি। 2026 সালে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর পরিস্থিতি বদলাতে শুরু করে। আয়োজকদের দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করার পর রাজ্য সরকার প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাস দেয়। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তসলিমার কলকাতায় ফেরাকে স্বাগত জানিয়েছেন। বিজেপির বক্তব্য, বামফ্রন্ট এবং তৃণমূল
দুই সরকারই ধর্মীয় মৌলবাদের চাপের কাছে নতি স্বীকার করেছিল। বর্তমান সরকার তাসলিমার প্রত্যাবর্তনকে মত প্রকাশের স্বাধীনতার প্রতীক হিসেবে তুলে ধরছে। অন্যদিকে বিরোধীদের অভিযোগ এই সফরের পেছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য। তৃণমূল বিধায়ক আখরুজ্জামানের দাবি, তাসলিমার কিছু বক্তব্য মুসলিম সমাজ এবং শরিয়তের বিরুদ্ধে যায়, সেই কারণেই বিজেপি সরকার তাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকীর অভিযোগ, রাজ্য সরকারের ব্যর্থতা থেকে মানুষের নজর ঘোরাতে তাসলিমার সফরকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য অভিযোগ করেছেন, সাম্প্রতিক সময়ে তাসলিমার কয়েকটি অবস্থান বিজেপি, আরএসএস এবং হিন্দুত্বের রাজনীতির কাছাকাছি গিয়েছে। তাসলিমা অবশ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তার বক্তব্য, কোনো রাজনৈতিক দল তাকে কলকাতায় নিয়ে আসেনি, 3টি সংগঠনের আমন্ত্রণেই তিনি এসেছেন। রাজ্য সরকার শুধু তার নিরাপত্তার ব্যবস্থা করেছে। তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন যে অতীতে কেরলের বাম সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন এবং নিরাপত্তাও পেয়েছিলেন। তখন কিন্তু তাকে কেউ সিপিএম এর সমর্থক বলেনি। 31শে জুলাই 2026, প্রায় 19 বছর পর কলকাতায় ফিরে এসেছেন তাসলিমা নাসরিন। 1 আগস্ট রবীন্দ্র সদনের মঞ্চে হবে তার প্রথম প্রকাশ্য অনুষ্ঠান। যে শহরকে তিনি নিজের দ্বিতীয় ঘর বলে মনে করেছিলেন, যে শহর থেকে 2007 সালে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, সেই শহরের মানুষের সামনেই আবার কথা বলবেন তিনি। কিন্তু এই প্রত্যাবর্তনের সবচেয়ে বড় প্রশ্ন সম্ভবত তাসলিমাকে নিয়ে নয়, প্রশ্নটা কলকাতাকে নিয়ে। 2007 সালে যে শহর একজন লেখকের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, 2026 সালে সেই শহর কি ভিন্ন মত এবং মত প্রকাশের স্বাধীনতাকে সত্যি আরও বেশি জায়গা দিতে প্রস্তুত? এর উত্তর শুধু রবীন্দ্র সদনের একটি অনুষ্ঠান থেকে পাওয়া যাবে না, আসল উত্তর পাওয়া যাবে তারপরে। তাসলিমা ভবিষ্যতে নিজের ইচ্ছায় আবার কলকাতায় আসতে পারেন কিনা, কলকাতার বইমেলায় যেতে পারেন কিনা, শহরের রাস্তায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন কিনা, তার মধ্যেই থাকবে সেই উত্তর। আমি দীপ্তজিৎ রায়চৌধুরী, আপনারা দেখছেন দ্য বাংলা স্পিয়ার। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, শুভরাত্রি।